শিক্ষালোক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের পাঠ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তী। আজ দ্বিতীয় পর্ব। কলিঙ্গের আকাশ ঘন মেঘে আচ্ছন্ন। অন্ধকার এতটাই গাঢ় যে কলিঙ্গবাসীরা নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পাচ্ছে না। ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। উত্তরের প্রবল বাতাসে দূর দিগন্ত থেকে মেঘের গুরুগম্ভীর গর্জন শোনা যাচ্ছে। মুহূর্তের মধ্যেই কালো মেঘে আকাশ ছেয়ে যায়। শুরু হয় মুষলধারায় বৃষ্টি। সমগ্র কলিঙ্গ দেশ মেঘের গম্ভীর শব্দে কেঁপে ওঠে। ধ্বংস ও বিপদের আশঙ্কা করতে থাকে প্রজারা। প্রবল বৃষ্টিপাত এবং ঘন ঘন মেঘের গর্জনের সঙ্গে ঝড়েরও তাণ্ডব চলতে থাকে। আর তাই প্রজারা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা দৌড়ে শুরু করে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত। ধুলে মানে ধুলোই, আচ্ছাদিত হইল মানে ঢেকে গেল। যে ছিল হরিত, যা সবুজ ছিল, অর্থাৎ এখানে সবুজ কৃষিক্ষেত্র, গাছপালা ইত্যাদি কথা বলা হচ্ছে। সব যা কিছু সবুজ সব ধুলোই ঢাকা পড়ল। উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত। ঝড়ের তাণ্ডবে, ঝড়ের প্রাবল্যে সেখানে শস্য কী হচ্ছে, যেন উল্টে যাচ্ছে। এসব দেখে প্রজারা চমকে গেল, অবাক হয়ে গেল, এ কী হচ্ছে। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, আর চার মেঘ থেকে অষ্টগজরাজ, গজ শব্দার্থ কি? হাতি। 8টি দিকের প্রহরী হিসাবে 8টি হাতি রয়েছে। সেই অষ্টগজরাজ তারা যেন চারি মেঘে জল দিতে লাগলো। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গতর্কা বাজ। সঘন মানে কি? ঘন ঘন, বারবার। চিকুর শব্দার্থ হচ্ছে বিদ্যুৎ, পড়ে ব্যঙ্গতর্কা বাজ। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা গেল। আর কি? ব্যঙ্গতর্কা বাজ, ব্যাঙের মতো তরাক তরাক করে লাফিয়ে, অর্থাৎ ঘন ঘন বাজও পড়তে লাগলো। সমগ্র সবুজ প্রকৃতি ধুলোয় ঢেকে যায়। ঝড়ের প্রবল তাণ্ডবে ক্ষেতের ফসল নষ্ট হতে দেখে প্রজারা খুব চমকে যায়, অবাক হয়ে যায়। মনে হয় যেন 8টি বিশাল হাতি বৃষ্টিধারায় ভাসিয়ে দিতে চায় সমগ্র কলিঙ্গ দেশকে। ঘন ঘন বিদ্যুৎ চমকানির সঙ্গে তীব্রভাবে বাজ পড়তে থাকে। কড়িকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। কড়িকর সমান বরিশে জলধারা। কড়ি শব্দ কি? হাতি। কড়িকর হাতির হাত, অর্থাৎ হাতির সুরটাকে বলা হচ্ছে। হাতির সুর দিয়ে যেন জলধারা বর্ষিত হচ্ছে। জলে মহি একাকার পথ হইল হারা। পৃথিবী জলে জলময় হয়ে গেল। মহি মানে পৃথিবী, একাকার মানে একাকার ধারণ করেছে, শুধু জল আর জল। পথ হইল হারা, চারিদিক জলময় থাকায় যেন পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পাই কোনো জন। ঘন ঘন মেঘের গর্জন হচ্ছে, তাই কেউ কারো কোনো কথা শুনতে পাচ্ছে না। বৃষ্টির বেগ দেখলে মনে হয় কোনো বিশাল হাতি যেন ক্রমাগত তার সুর দুলিয়ে জল বর্ষণ করে চলেছে। সমগ্র পৃথিবী জলমগ্ন, তাই জল আর স্থলের সীমারেখা যেন বোঝা যাচ্ছে না। জলস্থলের সীমারেখা হারিয়ে গেছে। মেঘের তীব্র গর্জনে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন শব্দার্থ হচ্ছে কি? তফাৎ, ভেদ, পার্থক্য। সন্ধ্যা, দিবস, রজনী, অর্থাৎ সন্ধ্যাবেলা, দিন বা রাত, এর মধ্যে কোনো ভেদ নেই, তফাৎ নেই, পার্থক্য নেই, অন্ধকার হয়ে রয়েছে। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গের সকল লোক, সঙ্গরে মানে স্মরণ করলো। কাকে স্মরণ করলো? কলিঙ্গের সকল লোক মুনি জৈমিনীকে স্মরণ করলো। এই জৈমিনীকে স্মরণ করার কারণ কি? জৈমিনী হলেন বজ্র নিবারক এক মুনি। ইনি ব্যাসদেবের শিষ্য ছিলেন এবং
লোকের বিশ্বাস যে জৈমিনী মুনির নাম স্মরণ করলে তিনি তাদের বজ্রপাতের হাত থেকে রক্ষা করবেন। তাই কলিঙ্গের সকল লোক মুনি জৈমিনীর নাম স্মরণ করতে লাগল। দিনরাত্রি ও সন্ধ্যার পার্থক্য দূর হয়ে শুধু অন্ধকারে ছেয়ে থাকে কলিঙ্গ দেশ। সমস্ত প্রজা বিপদ থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। হুড় হুড় দূর দূর শনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। হুড় হুড় দূর দূর শনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ মানে সূর্যের আলো। আকাশ মেঘ দিয়ে ঢাকা, শুধু হুড় হুড় দূর দূর ঝনঝন এই সমস্ত শব্দ শোনা যাচ্ছে। মেঘের গর্জন, ঝড়ের আওয়াজ এইগুলোই শোনা যাচ্ছে, সূর্যের আলো দেখা যাচ্ছে না। প্রবল ঝড় বৃষ্টিতে সূর্যের আলো কলিঙ্গে যেন প্রবেশ করতে পারে না। কলিঙ্গের মানুষ সূর্যের কিরণ, সূর্যের আলো দেখতে পায় না। গর্তচারী ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ মানে কি? সাপ। তাহলে গর্তচারী ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। সাপের বাসস্থান মাটিতে, গর্তে, কিন্তু সেগুলো সব জলে জলমগ্ন হয়ে পড়েছে। তাই সাপ কি গর্ত ছেড়ে এসে জলের উপর বুলে মানে ভেসে বেড়ায়, জলের উপর ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। কলিঙ্গে কোনটা জল আর কোনটা স্থল, কোনটা জল আর কোনটা ডাঙা কিছুই বোঝার উপায় নেই। চারিদিক জলে জলমগ্ন। আশ্রয় হারিয়ে গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়ায়। জল স্থলের পার্থক্য মুছে দিয়ে বন্যায় ভাসিয়ে নিয়ে যায় সমগ্র কলিঙ্গ দেশ। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হইয়া গেল ঘর। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। নিরবধি কোনো অবধি নেই, অর্থাৎ থামার কোনো কথাই নেই, একটানা অবিরাম বৃষ্টি হচ্ছে। 7 দিন বৃষ্টি নিরন্তর, 7 দিন ধরে না থেমে একটানা বৃষ্টি হচ্ছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আছুক মানে যা ছিল, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। ঘরে যে সমস্ত শস্য ছিল জল পেয়ে সেই শস্যগুলি হেজ্জা অর্থাৎ হেজে গেল বা পচে নষ্ট হয়ে গেল। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল। মেঝাতে মানে মেঝেতে, পড়ে শিল, শিল পড়ছে, বিদারিয়া চাল, চাল বিদীর্ণ করে শিল পড়ছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ঠিক কিসের মতো? ভাদ্র মাসে যেমন পাকা তাল পড়ে থাকে, সে পড়ে থাকা তালের মতো ঘরের মেঝেতে শিল পড়ে রয়েছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। পবনপুত্র হনুমান যেন দেবী চণ্ডীর আদেশ পেয়েছেন। ঝড় বন্যায় যা ক্ষতি হয়েছে হয়েছে, কিন্তু মঠ অট্টালিকা যেগুলো ঝড় বা বৃষ্টিতে কিছু হয়নি সেগুলো খান খান করে দেওয়ার আদেশ পেয়েছেন। তাই মঠ অট্টালিকা ভেঙে দেওয়ার জন্য পবনপুত্র হনুমান সেখানে তাণ্ডব চালাচ্ছেন। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। চারিদিকে পর্বত প্রমাণ ঢেউ, খুব উঁচু উঁচু ঢেউ বয়ে যাচ্ছে, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। দলমল শব্দটা হচ্ছে টলমল, টালমাটাল। এমন ঢেউ, ঢেউয়ের জোরে ঘরগুলো অতি সহজেই উঠে পড়ছে, সেগুলো টলমল টলমল করতে করতে উঠে যাচ্ছে। 7 দিন টানা বৃষ্টিতে শস্যের প্রবল ক্ষয়ক্ষতি হয়, ঘরবাড়ি ধ্বংস হয়। ভাদ্র মাসের পাকা তালের মতো ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে থাকে শিল। দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান সব কিছু ভেঙে তছনছ করে ফেলে। পর্বতের মতো বিশাল বিশাল উঁচু উঁচু ঢেউ, সেই জলের ঢেউয়ের আঘাতে ঘরবাড়ি ভেঙে যায়। প্রচণ্ড বেগে নদ নদীগুলো নগরে প্রবেশ করে। এসবই দেবী চণ্ডীর আদেশে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। এই চণ্ডীর আদেশে নদ নদীও চণ্ডীর আদেশ পেয়েছে। সেই নদ নদীগুলো কি সবেগে ধাইছে, সেগুলো খুব জোরে প্রবাহিত হচ্ছে।
অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। এই কবিতার শেষে নাম উল্লেখকে বলা হয় ভণিতা। এই অংশে কবিতার উপাধিটি ব্যক্ত করেছেন শ্রী কবি কঙ্কন। এই ভণিতা অংশে আমরা জানতে পারলাম কি এটি কার লেখা? শ্রী কবি কঙ্কন। অর্থাৎ শ্রী কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দ চক্রবর্তী উপাধি ছিল শ্রী কবি কঙ্কন। তাহলে শ্রী কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী অম্বিকা মঙ্গলের এই গান গাইলেন বা রচনা করলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। পরবর্তী ভিডিওগুলি পেতে শিক্ষালোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।